বাংলাদেশে এখনো কোনো ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়নি। পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করার পরামর্শ বিশেষজ্ঞদের। সাগরে লঘুচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিলে আঘাত হানতে পারে ২৬শে মে। উপকূলীয় এলাকায় সতর্ক প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা। ১০০ বছর আগের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট সংবিধানের মূল চেতনার পরিপন্থী ও অকার্যকর, মত আইনবিদদের। এবং ৮ বছরেও কারওয়ান বাজার থেকে ব্যবসায়ীদের সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। শিগগিরই স্থানান্তর হবে দোকানপাট, বলছেন মেয়র। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি শাফাতুল ফরিদ। ব্ল্যাক ফাঙ্গাস বিরল এক ছত্রাক সংক্রমণ। বাংলাদেশে এখনো কোনো ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত না হলেও ভারতের কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এ রোগ। চিকিৎসকেরা বলছেন, অতিরিক্ত ওষুধ ও স্টেরয়েড সেবনে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে শরীরে সহজে বাঁধতে পারে এই রোগ। তাই স্টেরয়েড ও বাড়তি ওষুধ না সেবনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মূলত মস্তিষ্ক ও ফুসফুসে ছড়ায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। খাদ্যনালী, চামড়া সহ অন্যান্য অঙ্গেও এর প্রভাব পড়ে। নাকের উপরে কালো ছোপ, চোখে সমস্যা, নাক বন্ধ, সর্দি, মুখ ও গালে ব্যথা, নাক দিয়ে কালো কফ বের হওয়া সবই এই রোগের লক্ষণ। সংক্রমণ বেশি ছড়ালে বুকে ব্যথা ও শ্বাসকষ্টও দেখা দিতে পারে। ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণে বেশি সমস্যায় পড়তে পারেন ডায়াবেটিস ও ক্যান্সারে ভোগা রোগীরা। শুধু করোনা থেকে সেরে ওঠা মানুষ নন, রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন যে কেউ আক্রান্ত হতে পারেন এ রোগে। এই ব্যাপারটা নজর দিতে হবে যে যদি সত্যি আমাদের দেশে এটার প্রাদুর্ভাব বেড়ে যায়, তাহলে এর যে চিকিৎসা এবং এটার যে ওষুধ, সেই ওষুধটিকে সকলের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। কারণ এই এমফোটেরিসিন বি যাই চিকিৎসার মূল চিকিৎসা, সেটার জন্য সহজপ্রাপ্য করা হয়। এটার দাম অনেক বেশি এবং এটার জন্য একটা আপাতকালীন মজুদ গড়ে তোলা হয়, সেই দিকে সরকারকে নজর দিতে হবে। তাই করোনা ও অন্যান্য রোগের চিকিৎসায় স্টেরয়েড কম ব্যবহার করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করারও নির্দেশনা তাদের। একই ক্লাসের একই রকম বডি ইমিউনিটি কম যেখানে থাকবে, সেখানে সেটার যদি সেখানে কোনো রোগীর দেখা যায়, সেটা সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবে এটা অন্য ভাইরাসের ক্ষেত্রে যেরকম ছোঁয়াচে সব সেরকম না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যেহেতু ব্ল্যাক ফাঙ্গাস ছোঁয়াচে নয়, ফলে এটি সরাসরি একজনের শরীর থেকে অন্যের শরীরে যেতে পারে না। এরপরও সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। ওদের থেকে এই পরিমাণ ইনডিসক্রিমিনেটলি স্টেরয়েড ইউজ করতেছে কম, সুতরাং আমাদের এখানে সম্ভাবনা কম থাকবে। ডায়াবেটিক রোগীরা যারা আছে তারা যদি স্টেরয়েড ব্যবহার কম করে, এটার জন্য তো আমরা তো সবসময় বলতেছি যে আপনারা গাইডলাইন ফলো করেন, স্টেরয়েড যাতে বেশি ব্যবহার না করে। মানুষজন বাসায় বসে বসে স্টেরয়েড না খেলে সমস্যাগুলো হবে না। যেহেতু এই রোগে মৃত্যু হার বেশি, সেক্ষেত্রে লক্ষণ দেখা দেবার সঙ্গে সঙ্গে চিকিৎসা নিশ্চিত করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশকে দ্বিতীয় ধাপে আরও ৬ লাখ করোনার টিকা উপহার পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ফোন আলাপে এই কথা জানিয়েছেন চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। চীনের উপহার দেয়া সিনোফার্মের ৫ লাখ টিকা বাংলাদেশে আসার ৯ দিন পর নতুন করে এই ৬ লাখ টিকা দেওয়ার ঘোষণা এলো। ১২ই মে চীন থেকে উপহার হিসেবে পাঠানো সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে। এর আগে টিকা সংকটের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। তাতে সাড়া দিয়েই দ্বিতীয়বারের মতো টিকা উপহার পাঠানোর সিদ্ধান্ত নেয় বেইজিং। চীনের মন্ত্রী জানান, বাংলাদেশের মহামারীর সর্বশেষ পরিস্থিতির দিকে গভীর নজর দিয়েছে তার দেশ। মহামারীর বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে পাশে থাকারও প্রতিশ্রুতি দেন তিনি। এক মাসের ব্যবধানে বদলেছে রাজধানীর কোভিড হাসপাতালগুলোর দৃশ্য। রোগীর সংখ্যা কমায় এখন আর বেড আইসিইউর সংকট নেই, খালি পড়ে আছে অনেক বেড। তবে বিশেষজ্ঞরা বলছেন, এ মাসের শেষের দিকে আবারও বাড়তে পারে করোনার সংক্রমণ। মাসখানেক আগেও রাজধানীর কোভিড হাসপাতালগুলোতে ছিল রোগী ভর্তির হিড়িক, প্রাণহানিও ছিল উদ্বেগজনক পর্যায়ে। কিন্তু এখন সেই অবস্থা অনেকটাই বদলেছে। এপ্রিলে করোনা রোগীদের জন্য যেখানে বেড আইসিইউ জোগাড় ছিল কঠিন কাজ, সেখানে এখন অনেক বেডই ফাঁকা।
মুগদা জেনারেল হাসপাতালের 350 করোনা বেডে রোগী ভর্তি এখন মাত্র 46 জন। 14টির মধ্যে 9টি আইসিইউ খালি পড়ে আছে। আমাদের ভর্তি আছে 46 এর মতো পেশেন্ট। আইসিইউ তেও প্রায় অনেক 9টা বেড খালি আছে। ওয়ার্ড কেবিন মিলে প্রায় 27 জন মাত্র, সব মিলে 44 পেশেন্ট। পেশেন্ট সংখ্যা অনেক কম এবং প্রতিদিনে ভর্তি 5 থেকে 6 জন এরকম হচ্ছে। প্রায় একই চিত্র অন্যান্য কোভিড হাসপাতালেও। সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিড ইউনিটের 300টি বেডের মধ্যে খালি 70টি, আর বঙ্গবন্ধু মেডিকেলে 300 বেডের সক্ষমতা থাকলেও ভর্তি রোগী 51 জন। চাপ বেড়েছিল, 250 থেকে 300 বেড করেছিলাম। আমাদের আইসিইউ 10টি বেড বাড়িয়েছিলাম, অন্য বেড বাড়িয়েছি, তখন কিন্তু জায়গা দিতে পারছিলাম না। সম্পূর্ণ বেড ভর্তি হয়ে তো আমরা আর নতুন বেড তৈরি করতে হয়েছিল। এখন কিন্তু সেই পর্যায়ে নাই। আমাদের সক্ষমতা 300 রোগী ভর্তি করতে পারি, কিন্তু আজকে কিন্তু 54টি রোগী রয়েছে আইসিইউ সহ। তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলছে, রোগী কমা স্বস্তিদায়ক হলেও সামনের দিনগুলোতে সতর্ক থাকতে হবে। মাসের শেষের দিকে সংক্রমণ বাড়ার আশঙ্কাও রয়েছে। যে বহু মানুষ গাড়ি ঘোড়া না পাওয়ার জন্য অন্যান্য সমস্ত যানবাহনে করে দেশে গেল এবং আবার ফিরে আসার সময় ফিরে আসলো, এর জন্য সংক্রমণ রেট বাড়বে বলেই আমাদের আশঙ্কা, এবং সেটা বাড়বে 27-28 তারিখে, অর্থাৎ মে মাসের 27-28 তারিখ থেকে আমরা এটা উপলব্ধি করতে থাকবো। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের ভারতীয় ধরন পুরোপুরি আসার শঙ্কা আরও আগামী 2 সপ্তাহ পর। এজন্য এখন থেকেই সতর্ক হওয়ার তাগিদ গবেষকদের। তাদের মতে বাড়ি ফেরত লোকজনের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর সম্ভাবনা একদমই কম। 1 বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর মধ্যে দেশ সংক্রমণের হার কিছুটা কমলেও এখন ভয় করোনার ভারতীয় ধরন নিয়ে। এজন্য এরই মধ্যে ভারতে স্বাভাবিক চলাচল বন্ধ রেখেছে সরকার। ভারত ফেরত কয়েকজনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। ধরন শনাক্তে কাজ করছেন গবেষকরা। সাসপেক্ট করা হচ্ছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা চলে এসছে বাংলাদেশে, এইটা ওয়ার্স কন্ডিশনে যাওয়ার জন্য আরো আমাদেরকে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতো ওয়েট করতে হচ্ছে। এই সপ্তাহে যদি বোঝা যায় যে না মানে হচ্ছে না, সেক্ষেত্রে বোঝা যাবে যে না আমাদের দেশে করোনা মোটামুটি নিয়ন্ত্রণে চলে এসছে। গবেষকরা বলছেন, এখন থেকে সবাই সচেতন থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার ভারতীয় ধরনও প্রতিরোধ করা সম্ভব। আমরা ঈদের সময় যে সময়টাতে আমরা যাতায়াত করেছি, মানুষ শহরের মানুষ গ্রামে গিয়েছে আবার ফেরত এসেছে, এই অবস্থায় ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়ায়নি, যে ওরা ক্যারি করে নিয়ে গেছে আবার নিয়ে আসছে। এটা খুব লিমিটেড জায়গায় এই ভ্যারিয়েন্টগুলো রয়েছে। অতএব এই মিক্সিংয়ের ফলে আমি যেটা ধারণা করছি যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটাতে হয়তো ছড়াবে না। গবেষকরা বলছেন, সীমান্তে করোনার ভারতীয় ধরনের সংক্রমণ বেশি হতে পারে, তাই সেসব অঞ্চলের চিকিৎসা সেবার সব ব্যবস্থা তৈরি রাখতে হবে, কারণ আক্রান্তদের ঢাকায় নিয়ে আসতে হলে রাজধানীতেও তা ছড়িয়ে পড়বে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাগরের সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিলে উপকূলে আঘাত হানতে পারে 26শে মে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে এরই মধ্যে শুরু হয়ে গেছে প্রস্তুতি। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও সতর্ক অবস্থায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপ সৃষ্টি হলে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ইয়াস, যা 26 মের দিকে সুন্দরবন অংশের ওপর দিয়ে প্রবেশ করতে পারে স্থলভাগে। সম্ভাব্য ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় উপকূলীয় জেলা বাগেরহাটে 344টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আশ্রয়কেন্দ্রে থাকাকালীন সময়টাতে তাদের স্বাস্থ্য, খাদ্য এবং অবস্থানের বিষয়টিকে যতটুকু সহজ করা যায় এই বিষয়টিকে আমরা তো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেব। সাতক্ষীরায় 145টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের পাশাপাশি দুর্যোগে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,500 শিক্ষা প্রতিষ্ঠান। খুলনায় 3 শতাধিক আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার সঙ্গে উদ্যোগ নেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতের। যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, সেই কমিটি তাদের যে কার্যক্রমগুলো কিভাবে আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখতে হবে, লোকজনগুলোকে আশ্রয়ন কেন্দ্রের মুখে কিভাবে আনা যায়,
বিশেষ করে শিশু খাদ্য এবং পশু খাদ্য এগুলোর বিষয়ে তাদেরকে পূর্ণ প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। লক্ষ্মীপুরে ৭৬টি আশ্রয়কেন্দ্রের সঙ্গে প্রস্তুত রাখা হচ্ছে ৬৫টি মেডিকেল টিম। নোয়াখালীতে সরকারি উদ্যোগের পাশাপাশি রেড ক্রিসেন্ট সোসাইটি সহ বেসরকারি পর্যায়েও চলছে প্রস্তুতি। শুকনো খাবার এবং তাদের আশ্রয়ের জন্য যা যা করণীয়, আমাদের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা প্রস্তুত করছি এবং তাদেরকে আমরা সচেতন করছি। সিপিবিরও ভলেন্টিয়ার আছে, তাদের সাথে সমন্বয় করে আমরা মাইকিং করার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। মাইকিং করার পরে আমরা মানুষ যেন অতি দ্রুত সাইক্লোন শেল্টারগুলিতে চলে আসতে পারে আশ্রয় নেওয়ার জন্য, সেটারও আমরা সকল প্রস্তুতি রেখেছি। ভোলায় সতর্ক অবস্থায় রয়েছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৭০৪টি আশ্রয় কেন্দ্র। এগুলোতে আশ্রয় নিতে পারবে অন্তত ৫ লাখ মানুষ। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় ইয়াস আগামী ২৬ তারিখ দেশের দক্ষিণ পশ্চিম উপকূল এলাকায় আঘাত হানতে পারে। এরই মধ্যে উপকূলীয় এলাকায় প্রশাসনের প্রস্তুতি চলছে, সেই সাথে আশ্রয় কেন্দ্রগুলোর অবস্থানও নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে আরও জানাতে এবার বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ, ঘূর্ণিঝড় আম্পানের পর আরও একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সেক্ষেত্রে উপকূলীয় এলাকাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনার প্রস্তুতি কেমন? আপনাকে প্রথমেই জানিয়ে রাখি, গত বছর মে মাসে বাগেরহাটে কিন্তু এই উপকূলীয় জেলা বাগেরহাটের উপর দিয়ে ঘূর্ণিঝড় আম্পান বয়ে যায়। সে সময় কিন্তু আপনার প্রস্তুতি ছিল, প্রশাসনের খুব প্রস্তুতি ছিল। ৩৪৪টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। সেই সাথে হচ্ছে আপনার আরো সহস্রাধিক স্কুল কলেজ খুলে রাখা হয়েছিল। কারণ হচ্ছে গত বছর যখন ঝড়টি হয়েছিল তখন কিন্তু বাগেরহাটে সারা বাংলাদেশের মতো করোনা ভাইরাসের সংক্রমণ ছিল। সেই সংক্রমণকে মাথায় রেখেই কিন্তু প্রশাসনের ব্যাপক প্রস্তুতি ছিল। এবছর যদি আপনাকে বলি, এই ঘূর্ণিঝড় আসার যে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস, সেই পূর্বাভাসের প্রস্তুতি হিসেবে গতকালকেই কিন্তু বাগেরহাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একটি জরুরি সভা করেছে এবং সভায় বাগেরহাটে ৩৪৪টি আশ্রয় কেন্দ্রের পাশাপাশি আরো সহস্রাধিক স্কুল কলেজ খুলে রাখা হচ্ছে এবং বাগেরহাটে যে আপনার করোনা ভাইরাসের সংক্রমণ আছে সেইটাকে মাথায় রেখে কিন্তু প্রশাসন কাজ করছে সব আশ্রয় কেন্দ্রগুলোতে, যাতে সবাই শারীরিক দূরত্ব বজায় রেখে থাকতে পারে সেই ব্যবস্থা নিচ্ছে। পর্যাপ্ত শুকনো খাবার এবং গবাদি পশুর জন্য কিন্তু আলাদা আশ্রয় কেন্দ্র খোলার ব্যবস্থা করছে প্রশাসন। আমি কথা বলেছিলাম বাগেরহাটের জেলা প্রশাসক আনোমা ফয়জুল হকের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে যেহেতু দুর্যোগ প্রবণ এলাকা, এই এলাকায় সব থেকে বেশি ঝুঁকিতে থাকে হচ্ছে শরণখোলা এবং মোংলা এবং রামপালের মানুষ। এই সমস্ত এলাকার কথা বিবেচনা করে এখানের যে আশ্রয় কেন্দ্রগুলো সব থেকে বেশি ঝুঁকিতে থাকে হচ্ছে শরণখোলা এবং মোংলা এবং রামপালের মানুষ। এই সমস্ত এলাকার কথা বিবেচনা করে এখানের যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেখানে যাতে মানুষ দ্রুত আশ্রয় কেন্দ্রে আসতে পারে সেই জন্য হচ্ছে তারা স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রেখেছে, মেডিকেল টিম রেখেছে। সব মিলিয়ে কিন্তু বাগেরহাটে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং আজকে তারা বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপজেলায় যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি রয়েছে তারা সভা করবে এবং তারা সেই সভা করে কিভাবে এই দুর্গত এলাকার মানুষকে দ্রুত আশ্রয় কেন্দ্রগুলোতে আনা যায় সেই ব্যবস্থা গ্রহণ করছে স্থানীয় প্রশাসন। আপনাকে আরো জানিয়ে রাখি, বাগেরহাটে গত বছরে যদি ঘূর্ণিঝড়ে আমাদের প্রস্তুতি ভালো থাকার কারণে কিন্তু ক্ষয়ক্ষতি অনেকই কম হয়েছিল এবং আপনার গত বছরে শুধু অলিভ, নিশ্চয়ই আমরাও মনে করি যে প্রশাসন সঠিকভাবে এই ব্যবস্থাপনাগুলো নিবে। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন সহকর্মী। সারা দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। এ অবস্থা আগামী জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। রাজধানীর চন্দ্রিমা উদ্যানের লেকে গরমে অতিষ্ঠ ছোট শিশুও খুঁজছে প্রশান্তি। জ্যৈষ্ঠের প্রখর তপ্ত দুপুরে লেকের পানি যেন শান্তির পরশ শিশু কিশোরদের কাছে। রাজধানী জুড়ে গরমে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে পিচঢালা নগরী যেন গলছে। বাধ্য হয়ে মানুষ খুঁজছে ছায়া।
গরমের ভিতরে প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু এত গরম তো কখনো আমি পাই নাই, এবছরই অনেক গরম পাইছি। এর মধ্যে তো আমাদের রিক্সা চালানো আরও কষ্ট বেশি। বাইরে বের হলে পারে হয়তো ভালো লাগবে বা পানিতে ভিজলে একটু ভালো লাগবে। তীব্র গরমে নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। একটু পরিশ্রমের পর অনেকে জিরিয়ে নিচ্ছেন, আবার অনেকে প্রশান্তি খুঁজছেন ঠান্ডা শরবতে। গরমের জন্য পানি খায়, অনেক মানুষ ভ্যান চালায়, পানি তৃষ্ণা লাগে, অনেক রিক্সাওয়ালায় রোদ্রের ভিতরে পানি তৃষ্ণা লাগে তারা খায়। ঘরও গরম, বাইরেও তো গরম, রোদ যেমন তখন গরম, তো ওই জন্য আমি একটা স্যালাইন খেতে হয়। গরমের কারণে ঠান্ডা পানি খাই, মানে হচ্ছে বেশি রকম। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশের বিভিন্ন জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন চলমান অবস্থা বজায় থাকবে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। বাতাস তেমন নাই, আবার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অত্যাধিক এবং সূর্যের কিরণ খারাপভাবে বাংলাদেশে পড়ছে, যার জন্য এই ভাবসা গরম, মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব চলে আসছে। আর যদি পরবর্তীতে আর একটা স্পেল হওয়ার সম্ভাবনা, তখন একটু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এদিকে মৃদু তাপপ্রবাহের মধ্যেই আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। 23 থেকে 24 মে আন্দামান ও নিকোবর দ্বীপের উত্তর পূর্ব অংশে একটি নিম্নচাপ সৃষ্টি হয়ে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টি 25 মে মধ্যরাত থেকে 26 মে সন্ধ্যার মধ্যে ভারত ও বাংলাদেশের সুন্দরবন অংশের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারওয়ান বাজার সরিয়ে নিতে 331 কোটি টাকা খরচ করে মহাখালী, গাবতলী ও যাত্রাবাড়িতে 3টি ভবন নির্মাণ করে সিটি কর্পোরেশন। তবে 8 বছরেও ব্যবসায়ীদের সেখানে নেওয়া সম্ভব হয়নি। মহাখালীর ভবনে এখন হয়েছে করোনা হাসপাতাল। বাকি দুটির ভবিষ্যৎ কি, তার উত্তর নেই কারো কাছে। মহাখালীর ডিএনসিসির পাইকারি কাঁচা বাজার দীর্ঘ বছর ফাঁকা পড়ে থাকার পর এখন করোনার বিশেষায়িত হাসপাতাল। তবে 8 বছর আগেই এখানে চলে আসার কথা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের। মহাখালীর এই ভবনটি কাজে লাগানো গেলেও পড়ে আছে এই প্রকল্পের গাবতলী ও যাত্রাবাড়িতে কাঁচা বাজার করার 2 স্থাপনা। গাবতলীর ভবনটি এখন সিটি কর্পোরেশনের গ্যারেজ, কিছু জায়গায় চলছে গাড়ি মেরামতের কাজ। এখানে আমি বডির কাম করি, শুনপাত্রের কাম করি, গাড়ির কাম করি, চেসের কাম করি। এগুলা কিছু কিছু খোলা আছে, এদিকে কাজ কাম চলে, এইসব ওয়ার্কশপের বডির কাজ চলে, ইঞ্জিনের কাজ চলে, ডেন্ডিং এর কাজ চলে। যাত্রাবাড়ির ভবনটির অবস্থা আরো শোচনীয়। চুরি হয়ে গেছে অনেক দোকানের শাটার। দ্বিতীয় তলা করিডোরে ক্রিকেট খেলছে কিশোরেরা। অনেকদিন দেখবেন দিলে পরি থাকার অবস্থা, নতুন শাটার লাগানি আছে, তারপরে আমি শাটার মাটার খুলে দিন কেরাকুতি নিয়ে যাওয়া নাইছি। যাদের জন্য নির্মাণ হয়েছে এসব স্থাপনা, কারওয়ান বাজারের সেই ব্যবসায়ীরা বলছেন তাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই করা হয়েছে ভবনগুলো। দোকানের আকার নিয়েও আছে অভিযোগ। আমিনবাজারের মতো অজয়পাড়া বিলের মধ্যে 28,000 টাকা স্কোয়ার ফিট কেউ জায়গা দোকান কিনবে, যখন ওনারা বিক্রি করতে না পারছে, তখন এটা একটা ফ্লোর তুললো যে কারওয়ান বাজার শিফটিং করবো, 3টা মার্কেট রেডি আছে, তাদেরকে ওইখানে দিয়ে দিব। এটা তো আমাদের ব্যবসায়ীরা তো কখনোই এটাকে ওইভাবে গ্রহণ করে নাই, করবেও না। তবে এসব অভিযোগ আমলে না নিয়ে উত্তর ঢাকার মেয়র বলছেন দ্রুততম সময়ের মধ্যেই কারওয়ান বাজারের ব্যবসায়ীদের এসব ভবনে চলে যেতে হবে। বুঝতে হবে ঢাকা শহরটাকে কি অবস্থা। এই ঢাকা শহরের ভিতরে ট্রাক আসবে ঢাকার রাত্রেবেলা এবং একটি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এটি কিন্তু মোটেই কাম্য না একটি সিটির জন্য। আমরা মনে করি, ওনাদের সাথে আলাপ করছি এবং আমার কাছে প্রায় 360টা দোকানের মালিক যারা সাইন করেছে তারা চলে যাবে তারা, এবং এটি হলো বাস্তবতা। 2013 সালে শেষ হয় এ প্রকল্পের নির্মাণ কাজ। শুরুতে প্রকল্পের ব্যয় 206 কোটি টাকা ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় 331 কোটি টাকায়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় শুক্রবার রাতে একজনকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল 10টায় এই ঘটনা ঘটে। শিশুটির বাবার অভিযোগ, ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভয় ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে প্রতিবেশী নূর আলমের বখাটের ছেলে আরজু আলম। এ ঘটনা জানাজানি হওয়ার পর ধর্ষণকারী যুবক পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাকে ধরে রাতেই পুলিশে ধরিয়ে দেয়। শিশুটির পরিবারের পক্ষে মোহাম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা করা হয়। আমাদের বাসার কাছে সে খেলতেছে, খেলাতে তাকে আরজু বলেছে যে চলবো না, আমার বাসা থেকে ময়লা ফেলাইতে, আমার তোর ভাবি নাই ময়লাটা ফেলাইতে। আমার মাইয়া তাকে ভাই বলে, তার কারণে আমার মাইয়া তার বাসা গেল। আমার 10 বছরের মাইয়া,
তাকে খাটের উপরে জোর করে মুখ চেপে ধর্ষণ করছে। আজ বিশ্ব জীববৈচিত্র্য দিবস। রাজধানীতে প্রায় 200 প্রজাতির পাখি ও 12 প্রজাতির উভচর ও 19 প্রজাতির সরীসৃপ, 16 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী আছে। নগরের নদী ও 8 এলাকায় গবেষণা করে এই তথ্য পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রধান গবেষক জানান, নগরে এখনো কিছু গাছ আছে বলেই কিছু প্রাণী টিকে আছে। দূষণ রোগে আক্রান্ত ঢাকা, তারপরও আছে প্রাণ। নগরের পথে পার্ক উদ্যানে বড় গাছ মানে পাখির মিলন মেলা। ব্যস্ততম এলাকার টেকনিক্যাল মোড়ের 4টি গাছে বসতি গড়েছে বক পাখির দল। সোহরাওয়ার্দী উদ্যানে এখনো যে কয়টি গাছ বেঁচে আছে তার ডালে আবডালে ঘর বানিয়েছে চন্দনা, হীরামন, মদন টিয়া। এছাড়াও বাবুই, মুনিয়া, কোকিল, পানকৌড়ি, চিল সহ প্রায় 200 প্রজাতির পাখির দেখা মেলে এই শহরে। এমনটাই বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগ। শহরে প্রায় 200-র মতো প্রজাতির পাখি পাওয়া যায় এবং কিছু কিছু এমন রেয়ার পাখি পাওয়া যায়, যেমন ব্লজম হেডেড প্যারাকিট। এরা সাধারণত ফরেস্টে থাকে, কিন্তু কার্জন হলে পাওয়া যায়। প্রায় 2 কোটি মানুষের এই নগরে ছুটে বেড়ায় লেজওয়ালা বানর। প্রজন্মের বিস্তার ঘটাচ্ছে এই শহরে। রাজধানীর ওয়ারী ক্যান্টনমেন্ট এলাকা ও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দেখা মেলে এদের। হাইকোর্ট, রমনা, ধানমন্ডি লেক, চন্দ্রিমা উদ্যানে কাঠবিড়ালির দুষ্টুমি সহজেই দেখা যায়। জাতীয় উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, রমনা পার্ক, উত্তরা, দিয়াবাড়ি, খিলক্ষেত, রামপুরা, আফতাবনগর ও বুড়িগঙ্গা তুরাগ নদীতে জরিপ চালিয়ে জানা যায় এসব এলাকায় খইয়া গোখরা, গুইসাপ, বেজিসহ 47 প্রজাতির উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব আছে। এমনকি দূষণে আক্রান্ত বুড়িগঙ্গা ও তুরাগে ডলফিন, শুশুকও আছে। এই যে জলাশয়গুলো আছে পার্মানেন্ট এবং টেম্পোরারি বলতে বোঝাচ্ছি সেজনালি। যখন বৃষ্টি হয় বর্ষার সময় এগুলোতে পানি জমে যায়, এই জায়গাগুলোতে ওরা ব্রিডিং করতে পারে। হ্যাঁ, ব্রিডিং করলে ব্যাঙ যদি প্রচুর থাকে তাহলে মশার সংখ্যা কিন্তু কমে যাবে। এবারের বিশ্ব জীববৈচিত্র্য দিবসের প্রতিপাদ্য আমাদের হাতেই সমাধান। তাই নগর সভ্যতার দুর্যোগ থেকে বাঁচতে জীববৈচিত্র্য রক্ষায় সবার ভূমিকা রাখার আহ্বান প্রাণী ও পরিবেশ গবেষকদের। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একই ব্যক্তির বারবার পরিচালক হওয়ার সুযোগ থাকায় ব্যবসায়ী সংগঠন নেতৃত্ব সংকটে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন এফবিসিসিআই এর নতুন সভাপতি জসিমউদ্দিন। এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এফবিসিসিআইকে গতিশীল করতে পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা এফবিসিসিআই এর নতুন সভাপতি জসিমউদ্দিন। এই আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এফবিসিসিআইকে গতিশীল করতে পরিচালনা পর্ষদে সদস্য সংখ্যা কমানোর কথাও জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটের মাধ্যমে নির্বাচিত হতো নেতৃত্ব, কিন্তু ছেদ পড়েছে সেই ধারায়। এবারও সমঝোতার ভিত্তিতে হয়েছে 2021-23 মেয়াদের কমিটি। সভাপতির দায়িত্ব নিয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন। তার দাবি, করোনার কারণে অনেক প্রার্থী সরে দাঁড়ানোয় নির্বাচন হয়নি। শুধু নির্বাচন নয়, কার্যক্রম নিয়েও এফবিসিসিআই এর সমালোচনা হয় নানা মহলে। এ অবস্থায় এফবিসিসিআই এর সংস্কার প্রয়োজন বলে মনে করেন নতুন সভাপতি। তিনি বলেন, একই খাতে আছে একাধিক অ্যাসোসিয়েশন। এফবিসিসিআই এ তাদের প্রতিনিধিত্ব রাখতে গিয়ে বড় হয় পরিচালনা পর্ষদ। সদস্য কমাতে খাতগুলোকে পুনর্বিন্যাস করা হবে। 80 জনের এখন বোর্ড, 80 জনের বোর্ড দিয়ে তো আসলে ডিফিকাল্ট। এই 80 জন থেকে এটাকে কমিয়ে এনে সারা বাংলাদেশের সেক্টরগুলি থেকে রিপ্রেজেন্টেশনটা আসে। এখন দেখা যায় টেক্সটাইলে প্রায় 10-12টা অ্যাসোসিয়েশন। এই সেক্টর থেকে যদি একজন আসতে পারত, ওরা নিজেরাই যদি নির্বাচন করে একজনকে এফবিসিআইতে পাঠাতে পারত। বাণিজ্য সংগঠন অধ্যাদেশ সংশোধন করে এক ব্যক্তিকে বারবার কোনো সংগঠনে পরিচালক পদে থাকার সুযোগ দেয়া হয়েছে। এফবিসিসিআই এর নতুন সভাপতি মনে করেন, এর ফলে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই নিয়ম অব্যাহত থাকলে এফবিসিসিআই অ্যাসোসিয়েশন ও চেম্বারের পকেটে চলে যাবে বলে মনে করেন তিনি। 3 টার্মের উপরে কোনো পরিচালক থাকতে পারতেন না। গত বছরের আগের টার্মে এই প্রভিশনটা উঠে দেওয়া হয়েছে, এখন আনলিমিটেড করা হয়েছে এবং নট অনলি এফবিসিআই, সারা বাংলাদেশের জন্য একই করা হয়েছে। আমি মনে করি যে 3 টার্মসের উপর আসলেই থাকা উচিত না।
আর নতুন নেতৃত্ব তাইলে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে না। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে বাজেট সহ সকল নীতি নির্ধারণে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়াতে চান এফবিসিসিআই এর নতুন এই সভাপতি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গায় ভারত ফেরত 7 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, তবে তা ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা সেটি জানতে পরীক্ষা চলছে। আক্রান্তদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। জেলার সিভিল সার্জন জানান, গেল 17 মে থেকে 21 মে পর্যন্ত ভারতে আটকে পড়া 415 বাংলাদেশি এনওসি নিয়ে দর্শনা সীমান্ত দিয়ে দেশে আসেন। এদের মধ্যে নমুনা পরীক্ষায় 7 জনের করোনা শনাক্ত হয়। 7 জনকে আমরা পজিটিভ পেয়েছি। এই 7 জনের প্রত্যেককেই আমরা আমাদের ডেডিকেটেড করোনা হাসপাতাল, যেটা 150 বেডের, সেখানে বিশেষ আইসোলেশনে তাদেরকে রাখা হয়েছে এবং তাদের RT-PCR এর জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে, কুষ্টিয়া ল্যাবে পাঠানো হচ্ছে এবং জেনোম সিকোয়েন্স করার জন্য রিকোয়েস্ট দেওয়া হয়েছে। বাজারে উঠতে শুরু করেছে আম, লিচু সহ গ্রীষ্মকালীন ফল, তবে দাম কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন, লকডাউন উঠে গেলে আর সরবরাহ বাড়লে কমে আসবে দাম। এবার গ্রীষ্মকালীন ফলের ফলনও ভালো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ফলের দোকানে কিছুদিন আগেও ছিল তরমুজের রাজত্ব, তবে আম লিচু উঠতে শুরু করায় পাল্টেছে সেই অবস্থা। বাজারে এসেছে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ আম। ঈশ্বরদীর লিচুর পাশাপাশি পাওয়া যাচ্ছে জাম, জামরুল, সফেদা। তবে আম লিচু বাজারে ওঠা শুরু করলেও দাম এখনো চড়া। হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজিতে। লিচুর প্রতি শয়ের দাম পড়ছে 450 টাকা পর্যন্ত। জাম 250 টাকা, জামরুল 120 টাকা, সফেদা 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারে। জামরুল হয়তো কিছু কমবে, জাম একটু কমবে, কারণ আরো কিছু নতুন মাল যখন আসা শুরু হবে তখন দাম তো কিছু কমবে একটু। হ্যান্ড লিচু ধরেন আপনি বেলারি লিচু আছে 250 টাকা শোয়া, বোম্বাই ভালোটা আছে 400 টাকা শোয়া। প্রথম তো একটু বেশি লাগছে, আশা করি তারাও বলতেছে কমবে সপ্তাহখানেকের মধ্যে। যেমন লিচু 100, তারা বলতেছে 400, 450। গতবার যেটা ছিল যে মোটামুটি ক্রয় সীমার মধ্যে ছিল, এখন ক্রয় সীমার বাইরে। দেখতেই পাচ্ছেন লিচু 400 টাকা, আম 100 টাকার বেশি। আড়তদারেরা বলছেন, এবার ঝড়ঝাপটা কম হওয়ায় আমের ফলন ভালো। সিজন কেবল শুরু হইল না, তখন তো সব মোকাম শুরু হয় নাই, শুধু সাতক্ষীরা চলতেছে, এই জন্য একটু কম। অ্যাভেলেবেল যখন সব মোকাম চালু হবে তখন আমের সর্ব বেশি হবে। আমরা 2 দিন আগে 60 টাকা 50 টাকা আমের পড়তা, কিন্তু এখন আম বেচতে হইতেছে 30 টাকা 40 টাকা। লকডাউন উঠে গেলে আর সরবরাহ বাড়লে মৌসুমী ফলের দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন মৌয়ালরা। এই কাজটি করতে গিয়ে গভীর জঙ্গলে বাঘের আক্রমণের শিকার হন অনেকেই। ঘটছে হতাহতের ঘটনাও। জাতীয় রাজস্ব এদের অবদান থাকলেও তাদের নিরাপত্তায় নেই তেমন উদ্যোগ। সুন্দরবনে মধু সংগ্রহ করতে গিয়ে গেল 14 এপ্রিল বাঘের আক্রমণে মারা যান সাতক্ষীরার মরাগাঁও গ্রামের হাবিবুর রহমান। এ সময় আহত হন তার বাবা আব্দুল আজিজ মোল্লা ও ভাই আনিসুর রহমান। আব্বাও শুনতে পেয়েছে শব্দ, তারপরে ও লোক মালে উঠেছে, উঠে ওই দিকটা হাঁকাইক করেছে, আমিও হাঁকাইক করে ধারে গেছি। যে দেখলাম বাঘ ওখানে ছিল না, বাঘ সাইডে চলে গেছে। ও তো সে সময় পুরোটাই। আমি বাংলাদেশ স্বাধীন যে বছর সেই বছর তো জঙ্গল করতেছি, আর এই যে ছেলেরা বনে ঘুরেছে, এই ছেলেরা আপনার 13 বছর বয়সের তো আমার সাথে জঙ্গল করে। একই দিন কাছিঘাটা পায়রা টলিখাল এলাকায় বাঘের হামলায় আহত হন রবিউল ইসলাম। টাকা ইয়ে করে পাচ্ছিস না বলি আমরা এখন গ্রামে যে কবিরাজ ডাক্তার ওখানে দেখাই মানে একটু সুস্থবানা হয়েছি। কোনো সমস্যা হয়ে যায় কিন্তু আমরা এই ডাক্তারের ধারে আসি, কিন্তু অনেক দূরই ধরো হাসপাতাল আছে, বিভিন্ন আছে, কিন্তু আমরা সেটা করতে পারি না। আর্থিক সংকটে উন্নত চিকিৎসা করাতে পারেন না এসব মৌয়ালরা। পল্লী চিকিৎসকরাই একমাত্র ভরসা তাদের। ড্রেসিংটা করি ডেলি মনের মতো করি। একটা বাঘের দ্বারা রোগী ড্রেসিং করতে 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত 8 ঘন্টা পর্যন্ত ড্রেসিং করি। অর্থনীতিতে ভূমিকা রাখলেও এসব মৌয়ালদের নিরাপত্তায় নেই কোনো ব্যবস্থা। তবে সুন্দরবন রক্ষা প্রকল্পের আওতায় বনজীবীদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি দ্রুত হাসপাতালে নিতে উদ্যোগের কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। ওয়াটার অ্যাম্বুলেন্স সেটি সংস্থান করা, যেটা নাকি ইমার্জেন্সি হলে
তাৎক্ষণিক মুভ করে যে কাউকে রেস্কিউ করতে পারবে এবং নিকটবর্তী হসপিটালে তাদেরকে দিতে পারবে। আমার মনে হয় এই কার্যক্রমটি শুরু হলে অনেকেই স্বস্তি পাবেন এবং এটি তাৎক্ষণিক তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া সহজতর হবে। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত সুন্দরবনে মধু সংগ্রহে গেছেন ৬,৭৫৩ জন মৌয়াল। এদের মধ্যে বাঘের আক্রমণে মারা গেছেন 2 জন, আর আহতদের তথ্য জানা নেই বন বিভাগেরও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বর্ষা এলেই পাহাড় ধসের ঝুঁকি বাড়ে রাঙামাটির পাহাড়গুলোতে। প্রতি বছরই পাহাড় ধসে ঘটে মৃত্যুর ঘটনা। তারপরও ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা না মেনেই গড়ে তোলা হচ্ছে নতুন বসতি। প্রতি বছর শুকনো মৌসুমে রাঙামাটির কাপ্তাই হ্রদের পাড় এবং পাহাড় কেটে নির্মাণ হয় বাড়িঘর। প্রশাসনের নিয়মিত অভিযানেও বন্ধ হয়নি বসতি নির্মাণ। 2017 সাল থেকে ঝুঁকিপূর্ণ জায়গায় বাড়িঘর নির্মাণে নিষেধাজ্ঞা দিয়ে আসছে প্রশাসন। তবে তার তোয়াক্কা না করেই গড়ে উঠছে নতুন ঘরবাড়ি। আর বর্ষা মৌসুমে এসব বসতিতে পাহাড় ধসে ঘটছে দুর্ঘটনা। গরিব মানুষ হিসাবে রিস্ক নিয়ে থাকে আর কি। আর এরকম তো জায়গা নাই যে সমান জায়গা আছে মানুষের ঘর বাঁধে থাকবে, এরকম তো কিছু নাই। এই নিচে মানে কম বসবাস করে যখন মাইকে অ্যানাউন্স করে তখন আমরা আশ্রয় করে চলে যাই। প্রতি বর্ষাতেই পাহাড় ধসের আশঙ্কায় হাজার হাজার পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। এবার প্রয়োজনে জোর করে বসতি থেকে উচ্ছেদের কথা জানিয়েছে জেলা প্রশাসন। সেই অ্যাওয়ারনেসটা যদি তাদের মধ্যে না আসে তাহলে আমাদের তখন ফোর্স করতে হবে যে তাদেরকে যারা মানে দুর্যোগের সময় যাতে তারা ওই সময় না থাকে, এবং আমরা অবশ্যই ফোর্স করে হলেও তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে আসবো। 2017 সালে পাহাড় ধসের পর ঝুঁকিপূর্ণ জায়গায় বসতি নির্মাণ বন্ধ, ক্ষতিগ্রস্ত এলাকায় বৃক্ষরোপণ সহ একাধিক সুপারিশ করলেও কোনোটিরই বাস্তবায়ন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় প্রথম মানবিক ত্রাণ সহায়তা পৌঁছেছে। এদিকে অস্ত্রবিরতির পর শুক্রবার পূর্ব জেরুজালেমে নামাজের পর ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। 11 দিনের সংঘাতের পর ঘরে ফিরেছেন হাজার হাজার ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতির পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক অগ্রগতির জায়গা খুব কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ইসরায়েল ফিলিস্তিন রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক। এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া সুরক্ষার প্রতিশ্রুতি ঠিক থাকলেও ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান দরকার। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সাথে ফোনে কথা বলেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ভারতে করোনায় 4143 জনের প্রাণহানি হয়েছে। 24 ঘণ্টায় শনাক্ত হয়েছে প্রায় 2.5 লাখের বেশি রোগী। ভারতের পর ব্রাজিলে একদিনে সর্বোচ্চ প্রাণহানি 2000-এর বেশি। এদিকে বিশ্বে একদিনে মোট প্রাণহানি 12,000 জনের এবং শনাক্ত হয়েছে 6 লাখের বেশি রোগী।